আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম ভার্চুয়াল হেলথ সামিট আস্ক ডাক্তারও। আজকে 15 জন খুব বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথে 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে আলোচনা করছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন ডক্টর মাশফিকুল হাসান। উনি একজন ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি এক্সপার্ট এবং এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন। ডাক্তারো.com-এ উনি অনলাইন কনসালটেশনের জন্য অ্যাভেলেবল আছেন। আজকে উনি যে ব্যাপারটাতে কথা বলবে সেটার এমন একটা ইস্যু যেটার প্রকোপ দিন দিন বাড়ছে এবং আমরা আশেপাশে অনেক শুনতে পাচ্ছি, এবং সেই জন্যই ডক্টর এই টপিকটা পিক করেছেন আমি শিওর, যেটা হচ্ছে থাইরয়েডের বিভিন্ন প্রবলেম এবং সেই রিলেটেড আমাদের কি লক্ষণ হতে পারে, কি প্রতিকার হতে পারে, প্রতিরোধের কি ওয়ে হতে পারে। অ্যাজ আ হোল আমরা একটা টোটাল ডিসকাশন করব অন থাইরয়েড প্রবলেমস। সো আমি আমার দিক থেকে আর দেরি না করে সরাসরি আলোচনা শুরু করে ফেলতে চাই। প্রথমেই ডক্টর মাশফিকুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। প্রথমে জানান কেমন আপনি আছেন। ধন্যবাদ সাদিয়া। জি, আমি বেশ ভালোই আছি এবং আসলে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। এবং আপনাদের মাধ্যমে আমরা রোগীদের কাছে আমাদের বক্তব্যটা আমরা যেটা বলতে চাই একজন একজন করে বলতে গেলে আমাদের অনেক সময় নিয়ে অনেকক্ষণ ধরে বলতে হয়। আশা করি আমাদের আজকের ডিসকাশনের মাধ্যমে আমরা অনেকের কাছে একসাথে পৌঁছে যাব এবং তার ফলে আমাদের কথাটা যেমন আমাদের বলা সহজ হবে, আমাদের যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদেরও অনেক সুবিধা হবে। তারা সবাই মিলে একসাথে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা তাদের বলতে চাই তারা সেটা জেনে যাবে। আসলে এই উদ্দেশ্যেই আমাদের সামিটটা করা। আমরা খুব ভালো মতোই জানি যে আসলে বাংলাদেশে যারা ডাক্তারি পেশায় আছেন তাদের জন্য আসলে আহ, অনেক রোগীকে অনেক অ্যাটেনশন দিতে হয় এবং সবসময় পসিবল আসলেই হয় না যে খুব এক্সপ্লেন করে সবগুলো সিচুয়েশন বলা। এবং ডাক্তারো.com-এর এই সামিটটা করার একমাত্র উদ্দেশ্য যে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য দেওয়ার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যাতে আপনারাও এসে একসাথে সবাইকে বলতে পারেন এবং যে কেউ এসে ঠিক ইনফরমেশনটা নিয়ে রাইট ডিসিশনটা নিয়ে তার ট্রিটমেন্ট প্ল্যানটা করতে পারে। এটাই এটাই একমাত্র আমাদের মূল উদ্দেশ্য এই সামিটটা করার। সো অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে ডিরেক্ট আলোচনায় চলে যাই। আপনি আপনি যদি প্রথমে একটু বলেন যে আজকে আসলে আপনি কি কি বিষয় কভার করতে চাচ্ছেন। আসলে আমি কাজ করি ডায়াবেটিস এবং হরমোন বিষয়ে, এন্ডোক্রাইনোলজি বলি আমরা মেডিকেলের ভাষায়। যখন ডাক্তারও এরকম একটা অনুষ্ঠান আয়োজন করবে বলে আমি জানতে পারলাম এবং তারা আমাকে বললেন যে আপনার সাবজেক্টের কোন এরিয়া নিয়ে আপনি কথা বলতে চান, তখন কিন্তু এই থাইরয়েডের সমস্যাটাকেই আমি বেছে নিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হচ্ছে থাইরয়েডের সমস্যাটা আমাদের সমাজে এখন কিন্তু দিন দিন বেড়েই চলছে। অনেক থাইরয়েড রোগী আমরা দেখতে পাচ্ছি, কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ যথাযথ চিকিৎসা পাচ্ছে না, কেউ কারো কারো ক্ষেত্রে রোগটা ধরাই পড়ছে না, কারণ তারা বুঝতেই পারছে না যে আসলে কি চিকিৎসা নেওয়া দরকার, আদৌ চিকিৎসা নেওয়া দরকার কিনা। এবং ভুল ধারণা রোগীদের মধ্যে সমাজে ছড়িয়ে পড়ছে। খুব ছোট্ট করে যদি বলি যে ভুল ধারণাটা খুব কমনলি আমরা ফেস করি ডাক্তার হিসাবে, বা সমাজে অন্যরা আলাপ করছে আমরা শুনতে পাই, ডাক্তার সাহেব আমার থাইরয়েড আছে। অন্যদের বলছে আপা জানেন আমার তো থাইরয়েড আছে। বা বন্ধুদের মধ্যে বলছে দোস্ত আমার তো থাইরয়েড আছে। আচ্ছা, থাইরয়েড একটা গ্রন্থি যেটা আমাদের সবার আছে অ্যাকচুয়ালি। থাইরয়েড কোনো রোগের নাম নয়, এই কথাটা সবার আমাদের জানতে হবে। থাইরয়েড কোনো রোগের নাম নয়। আমাদের যেমন লিভার কিডনি এরকম অঙ্গ থাকে, ঠিক তেমনি থাইরয়েডও একটা অঙ্গ যেটা গলার সামনে থাকে। এই অঙ্গটা একটা হরমোন তৈরিকারী অঙ্গ। ওরা একটা রস তৈরি করে যেটা আমাদের রক্তের সাথে মিশে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমরা মেডিকেলের ভাষায় সেই রসটাকেই বলছি হরমোন। এই হরমোনটা তৈরির মাধ্যমে এই থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থিটা আমাদের সারা শরীরের যে বিপাকীয় প্রক্রিয়া, যে কি গতিতে চলবে আমার শরীরটা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। রক্তের মাধ্যমে সে প্রত্যেকটা কোষে পৌঁছে যায় এই হরমোনটা, এবং প্রত্যেকটা কোষে সে সিগন্যাল দেয়, সে সংকেত নিয়ে যায় এখন কি গতিতে কাজ করা দরকার। হরমোনটা যদি বেড়ে যায় সারা শরীরের গতি বেড়ে যাবে, যেটা আমাদের জন্য ভালো নয়। হরমোনটা যদি কমে যায় সারা শরীরের গতি কমে যাবে, সেটাও আমাদের জন্য ভালো নয়, সেটার জন্য আরো কিছু লক্ষণ তৈরি হয়। এছাড়াও
অন্যান্য গ্রন্থির মতো এই গ্রন্থিতেও টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, ভাইরাসের ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে, এরকম নানা রকম সমস্যা একসাথে হচ্ছে থাইরয়েড জনিত রোগ বা থাইরয়েডের সমস্যা। সেটা সব থাইরয়েডের সমস্যা এক না, এক একজনের এক এক রকম সমস্যা হতে পারে। তাই আমার থাইরয়েডের সমস্যা আছে এটা ঠিক আছে, তা আমার থাইরয়েড আছে কথাটা আমরা কিন্তু এভাবে বলবো না। এবং আমার থাইরয়েডের সমস্যা, আমি এই ওষুধটা খাচ্ছি, তুমি কেন খাচ্ছ না, তুমিও খাও, এটা কিন্তু করা যাবে না, কারণ থাইরয়েডের সব সমস্যা এক না। তো আমার থাইরয়েডের যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আমার চিকিৎসা পেতে হবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে যে আসলে থাইরয়েডের কি কি সমস্যা হতে পারে এবং কোন কোন সমস্যা আসলে কি ধরনের চিকিৎসা লাগতে পারে আমাদের। এটাই আসলে আমার নেক্সট প্রশ্নটাই ছিল যে আসলে থাইরয়েডের সমস্যা কি কি রকম হতে পারে। ঠিক আছে, আমরা আরেকটু বিস্তারিত আলাপ করি আসলে থাইরয়েডের সমস্যাগুলো সম্বন্ধে। যেটা বলছিলাম যে থাইরয়েডের মূল কাজই হচ্ছে হরমোন তৈরি করা, এক ধরনের রক্ত রস। বাংলা পরিভাষায় যদি আমরা হরমোনকে করি রক্ত রস, দুটা হরমোন তৈরি করে থাইরয়েড। আমরা সংক্ষেপে তাদের T4 আর T3 বলি, থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন মেডিকেলের ভাষায়। এর এর মধ্যে T3 আমাদের শরীরে মূল কাজটা করে, T4টা কাজ করে T3 এর সংগ্রহশালা হিসাবে, সে মজুদ করে রাখে যেখান থেকে T3 প্রডিউস হয়। মোদ্দা কথা, T4 আর T3 এই দুটো হরমোন তৈরি করে হচ্ছে আমাদের এই থাইরয়েড গ্রন্থিটা। এই হরমোন প্রোডাকশনের রেট বেড়ে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের ভাষায় হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, যেখানে T4 আর T3 স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। উল্টাটাও হতে পারে, T4 আর T3 স্বাভাবিকের চেয়ে কমে যায় যখন, তখন আমরা এই রোগটাকেই বলি হাইপোথাইরয়েডিজম। আর এই T4 আর T3 কে নিয়ন্ত্রণকারী আরেকটা গুরুত্বপূর্ণ হরমোনের কথা আমাদের একটু শুনে রাখা দরকার, সেটাকে আমরা বলি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নামে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওটা কিন্তু থাইরয়েড থেকে তৈরি হয় না, ওটা তৈরি হয় মাথার ভেতরে একটা ছোট্ট গ্রন্থি আছে, সেটার নাম পিটুইটারি গ্রন্থি, সেই গ্রন্থি থেকে। এই TSH-টিও গুরুত্বপূর্ণ থাইরয়েডের সমস্যা বোঝার জন্য, কারণ এই TSH হচ্ছে থাইরয়েডের চালিকা শক্তি। যখনই থাইরয়েড কম কাজ করে, T4 T3 কমে যায়, তখন TSH এই কাজটাকে বাড়ানোর জন্য স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তাই যখন আমরা হাইপোথাইরয়েডিজম পাই, T4 T3 কমে যায়, তখন দেখি TSH বেড়ে গেছে। উল্টাটা হয়, যখন T4 T3 বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজম হয়, তখন পিটুইটারি বলে না না না, থাইরয়েড এত কাজ করার দরকার নাই, এবার তুমি একটু কম কাজ করো, বেশি হয়ে যাচ্ছে, তখন সে TSH তৈরি কমিয়ে দেয়। সেই কারণে হাইপার থাইরয়েডিজমে আমরা T4 T3 বেশি পাই কিন্তু TSH কম পাই। এই হচ্ছে হরমোনের সমস্যা। এছাড়া কিছু ইনফেকশন হতে পারে, জীবাণু সংক্রমণ হতে পারে, যে জীবাণু সংক্রমণের ফলে থাইরয়েডে যে হরমোনগুলো তৈরি করে জমা করে রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য, সেগুলো হঠাৎ করে রিলিজ হয়ে যায়, সাথে জ্বর থাকে, গলা ব্যথা থাকে, আমরা এটাকে বলি সাবএকিউট থাইরয়েডাইটিস। এই সমস্যা থাইরয়েডের আরেকটা সমস্যার প্রকারভেদ। আর শেষ যে সমস্যাটা আমরা আরো কমনলি পাই, সেটা হচ্ছে থাইরয়েড নোডিউল বা থাইরয়েডে গোটা হওয়া। সে গোটা হতে পারে একটা নোডিউল, একটা গোটা, অথবা অনেকগুলো গোটা। সেই গোটাগুলো হরমোন তৈরি করতেও পারে, নাও করতেও পারে। এমনকি কিছু কিছু গোটা ক্যান্সার হতে পারে। থাইরয়েডের ক্যান্সারের জনিত যে গোটাগুলো আছে, সেটার জন্য আমরা কিছু পরীক্ষা করে এটা বের করি যে এটা আসলেই ক্যান্সার জনিত গোটা কিনা। যদি সেটা ক্যান্সার হয়ে থাকে, তাহলেও তার খুব ভালো উপযুক্ত চিকিৎসা আছে, যার মাধ্যমে থাইরয়েডের ক্যান্সার পুরোপুরি নিরাময় করা সম্ভব। কাজে যে সমস্যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে সমস্যাটা ধরবেন এবং উপযুক্ত চিকিৎসায় আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। রোগীদের জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে সবাই কিন্তু ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, থাইরয়েডের চিকিৎসা যথাযথভাবে নিলে কিন্তু আমরা ভালো থাকবো। প্রথমে আমি একটু ধন্যবাদ জানি যে আপনি খুব সুন্দর করে একদম মানে ব্যাপারটা কি হয়, যারা আমরা না সাধারণ মানুষ যাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডটা নেই, তাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে কিন্তু আমরাও করতে পারি না, কারণ ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না যে কিভাবে। আপনি এত সুন্দর করে বোঝালেন, যার এই প্রবলেমটা আছে সে কিন্তু একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং পেলো যে আসলে
বেসিক কিভাবে ফাংশন করে, এর বেশি হয়তো একটা রোগীর জানারও কোনো প্রয়োজন নেই। বাট এই আইডিয়াটা থাকলে আবার অনেক সময় সে নিজেও কিন্তু অনেক কিছু বুঝতে পারে, আমার ট্রিটমেন্টটা এভাবে হচ্ছে, ঠিক আছে, যেটা একটা মেন্টাল পিস দেয় যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তো আমি এটার জন্য আলাদা করে একটু থ্যাংক ইউ জানাতে চাই। এবং তারপরে নেক্সট প্রশ্নটা করতে চাই। নেক্সট প্রশ্ন, আমরা লক্ষণ, ট্রিটমেন্ট কি হতে পারে এগুলো সব যাওয়ার আগে আমার প্রশ্নটা হবে আসলে এটা কেন হয়, এবং কে এই রিস্ক ফ্যাক্টরটা কার ক্ষেত্রে বেশি, কার হওয়ার চান্সটা বেশি? ঠিক আছে, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই রোগ, থাইরয়েডের সমস্যাগুলো কেন হয় এবং কাদের বেশি হওয়ার সম্ভাবনা, মানে রিস্কে কারা আছেন। যেমনটা আমরা বলছিলাম যে থাইরয়েডের রোগের প্রকারভেদ আছে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের রোগের কিন্তু রিস্ক এবং কারণ আলাদা। মোস্ট কমন যে কারণটা আছে সেটা একটু মেডিকেলের ভাষায় একটু জটিল, আমরা বলি অটো ইমিউন থাইরয়েড ডিজিজ। সেটা কি জিনিস? আমাদের প্রত্যেকের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যার কাজ হচ্ছে বাইরে থেকে আসা জীবাণুগুলোকে ঠেকিয়ে দেওয়া, সেগুলোকে প্রতিরোধ করা। এই রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলো আছে, যে উপাদানগুলো আছে, কখনো কখনো তারা কাজ করতে গিয়ে একটু গন্ডগোল করে ফেলে। তারা তখন নিজের শরীরের কোষ, যেগুলোর বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন করার কথা না, সেই কোষগুলোর বিরুদ্ধে কাজ করা শুরু করে। সেই কাজ করার ফলে কখনো কখনো হরমোন প্রোডাকশনটা কমে যায়, হাইপোথাইরয়েডিজম তৈরি হয়। আবার কখনো কখনো এই মেকানিজমের ফলে, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যাপারটা, সে গিয়ে কোষগুলার কাজের মাত্রা বাড়িয়ে দেয়, হাইপার থাইরয়েডিজম হয়ে যায়। তাহলে যে সমস্যাটা সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার একটু উল্টাপাল্টা ব্যবহার, অ্যাবনর্মাল বিহেভিয়ার। এই কারণে কিন্তু থাইরয়েডের অনেক অসুখ হয়ে থাকে, এবং থাইরয়েডের বেশিরভাগ অসুখে দেখা যায় এই কারণে হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে কেন এরকম উল্টো পাল্টাটা বিহেভিয়ারটা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। আসলে এটার পরিষ্কার জবাব বিজ্ঞানীরা এখনো খুঁজছে। ধরে নেওয়া হয় আমাদের কিছু জেনেটিক বৈশিষ্ট্য আছে যে কারণে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এবং কিছু এনভায়রনমেন্ট বা পরিবেশগত ভূমিকা আছে। আমাদের বিভিন্ন রকম জীবাণুর সম্মুখীন আমরা হই, সেই বিভিন্ন রকম জীবাণু, বিশেষ করে কিছু ভাইরাস কিন্তু থাইরয়েডের সমস্যা, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারটা তৈরি হয়ে পরিবর্তন হয়ে যাওয়া, এরকম কিন্তু করে ফেলতে পারে। এছাড়াও নানা রকম আহ, আমাদের খাবারে, আমাদের বাতাসে, আমাদের নিঃশ্বাসে এখন এত রকম অবিশুদ্ধ জিনিস আমাদের শরীরে প্রবেশ করছে। এদের মধ্যে কোনটা যে এই রোগ প্রতিরোধ ক্ষমতার উল্টো পাল্টা বিহেভিয়ারটা ট্রিগার করছে, এটা আসলে সহজ, খুব ডেলিকেট ভাবে খুঁজে বের করা মুশকিল, ডেফিনিট ভাবে খুঁজে বের করা যাবে না। তবে এই সবকিছু মিলেই আমাদের শরীরে এই থাইরয়েডের এই সমস্যাটা তৈরি করে, যেগুলো কিনা রোগ প্রতিরোধ ক্ষমতার একটু অ্যাবনর্মাল বিহেভিয়ারের জন্য হয়। এছাড়াও আরেকটা খুব বড় কারণ আছে থাইরয়েডের, তো থাইরয়েডের অসুখ হওয়ার, সেটা হচ্ছে আয়োডিন। একটা সময় ছিল আমাদের লবণে কিন্তু আয়োডিনাইজ করা হতো না, আয়োডিন থাকতো না, যার ফলে আমাদের একটা বড় অংশ, কিন্তু আমাদের পপুলেশনের একটা বড় অংশ আয়োডিনের অভাবে ভুগতো। আয়োডিন নামের এই উপাদানটি থাইরয়েড হরমোন তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। শরীরে যদি ঠিকমতো আয়োডিন না থাকে, তাহলে শরীরে কিন্তু থাইরয়েড হরমোন ঠিক মতো তৈরি হবে না। তো যখন একটা বাচ্চা বা বড় মানুষ আয়োডিনের অভাবে ভুগবে, তখন কিন্তু তার শরীরে থাইরয়েড হরমোন ঠিক মতো তৈরি হবে না। আশার কথা হচ্ছে যে এই ব্যাপারটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর সব দেশকে অবহিত করেছে, এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন প্রোগ্রাম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা এখন যে লবণগুলো খাই তাতে আয়োডিন যুক্ত থাকে, মানে আয়োডাইজড লবণ। কাজেই আয়োডিনের যে ঘাটতি, সেটা থেকে আমরা অনেকটাই বের হয়ে আসতে পেরেছি। আহ আমাদের গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে কখনো কখনো হয়তো যে লবণটা মানুষ ব্যবহার করছে, কোথাও কোথাও হয়তো আয়োডিন ঠিক মতো মেশানো হচ্ছে কিনা তা নিয়ে মনিটরিং করাটা হয়তো সবসময় খুব স্ট্রংলি হয় না। কিন্তু ওভারঅল আমাদের দেশে যে লবণটা পাওয়া যায় তাতে আয়োডিন মেশানো থাকে, এবং আয়োডিনের অভাবজনিত থাইরয়েড হরমোনের অসুখটা আমাদের হয় না। এছাড়াও
আরো কিছু জীবাণু সংক্রমণ আছে যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাইরয়েডটা বেশি পছন্দ করে। এবং জানলে অবাক হবেন যে আমরা এখন যে জীবাণুর সাথে লড়াই করছি, যে কোভিড-19 অসুখ তৈরি করছে যে করোনা ভাইরাসটি, থাইরয়েডের সমস্যা কিন্তু সেই ভাইরাসটিও করতে পারে। যদিও সে মূলত শ্বাসনালিকার দিকে তার আগ্রহ বেশি, ওখানেই তার সে সমস্যাটা বেশি করে, কিন্তু এরকম উদাহরণ পাওয়া গেছে যে থাইরয়েডকেও সে আক্রান্ত করে এবং থাইরয়েডের অসুস্থতার একটা কারণ হতে পারে। আম, আমার বংশে বা আমার বাবা মা ভাই বোনদের কেউ যদি আক্রান্ত হয় থাইরয়েডের কোনো রোগে, আমার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। সো বংশে থাইরয়েড রোগের ইতিহাস থাকাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এমনকি মায়ের থাইরয়েডের জনিত সমস্যা থাকলে বাচ্চারও কিন্তু সেই থাইরয়েড জনিত সমস্যা থাকতে পারে। এছাড়া অনেক সময় আমাদের গলায় বিভিন্ন রকম অপারেশন করা লাগে। সেই অপারেশন করার ফলে থাইরয়েডের সমস্যা হতে পারে। গলায় অনেক সময় রেডিওথেরাপি দেওয়া লাগে, সেটার কারণেও থাইরয়েডের সমস্যা হতে পারে। অল্প কথায় এই সমস্যা, বিভিন্ন রকম সমস্যার কারণেই আসলে আমাদের থাইরয়েডের সমস্যাগুলো হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। এরপরে আমি আসলে লক্ষণে চলে যেতে চাবো যে আসলে কমন লক্ষণগুলো কি। আপনি কয়েক রকম সমস্যার কথা বলেছেন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ইনফেকশন অ্যান্ড ক্যান্সার। প্রত্যেকটা যদি একটু আমাদের আলাদা করে লক্ষণগুলো বলতেন এবং একটা সাধারণ মানুষ কখন বুঝবে যে আমার আসলে এখন ডাক্তার দেখানো দরকার, এভাবে করে যদি একটু বলতেন। খুবই জরুরি, খুবই জরুরি প্রশ্ন। এবং এটা আমরা আমাদের যারা থাইরয়েড রোগে ভুগছি তাদের জানা দরকার, যারা ভুগছি না তাদেরও একটু ধারণা থাকা দরকার। কারণ কি সমস্যা থাকলে আমরা আসলে থাইরয়েডের সমস্যা হতে পারে এটা ভেবে আমরা ডাক্তারের কাছে যাব। অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, থাইরয়েড জনিত যে সমস্যাগুলো, সেই সমস্যার জন্য যে লক্ষণগুলা, সেগুলা সবসময় একেবারে পরিপূর্ণ মাত্রায় আসে না। কারো কারো বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়, কিন্তু কোনো কোনো লক্ষণ পরিস্ফুট হয় না। এ কারণে সব সবগুলো লক্ষণ যে আমার মধ্যে থাকতে হবে তা না। কোনো কোনো লক্ষণ থাকলেই আমি কিন্তু থাইরয়েডের সমস্যায় ভুগছি এরকম হতে পারে। যেমন আমরা প্রথমে আসি হাইপোথাইরয়েড এই সমস্যাটার ব্যাপারে। মেডিকেলের ভাষায় হাইপো মানে হচ্ছে কম, হাইপোথাইরয়েড মানে থাইরয়েডটা তার হরমোন তৈরি করাটা কম করছে, T3 T4 কমে গেছে, সেটা ঠিক করার জন্য TSH বেড়ে গেছে। এই যে সমস্যাটা কম তৈরি হচ্ছে, আমি প্রথম দিকে বলেছিলাম থাইরয়েড হরমোনের মূল কাজ হচ্ছে আমাদের শরীরের সব কর্মকাণ্ড কোন গতিতে চলবে সেটা ঠিক করে দেওয়া। সো থাইরয়েডের হরমোন যদি কমে যায় তাহলে কি হবে? আমাদের শরীরের সব গতি কমে যাবে। তার লক্ষণ কি হবে? আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়বো, আমাদের কাজের গতি কমে যাবে, ক্লান্তি ভর করবে। আগে যে কাজ করতে পারতাম আমি সহজেই, এখন আমি সহজেই ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার কাজের উদ্যম আসছে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে বেশি। এছাড়াও ক্রমান্বয়ে ওজন বেড়ে যাচ্ছে। আমি আগের চেয়ে বেশি খাচ্ছি না, আগের মতোই যা ব্যায়াম করতাম তাই করি, তারপর আমার ওজন বেড়ে যাচ্ছে। আমার পায়ে পানি আসছে বা শরীর একটু ফুলে ফুলে যাচ্ছে। আমার গলা কেমন যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে, মোটা মোটা হয়ে যাচ্ছে। হাইপোথাইরয়েড নিয়ে একটা মজার ব্যাপার আছে কি জানেন? সেটা হচ্ছে হাইপোথাইরয়েড এমন একটা সমস্যা যেটা কিনা ডাক্তাররা অনেক সময় টেলিফোনে কথা বলেও ধরতে পারে। কারণ গলার স্বর বুঝেও আমরা বুঝতে পারি যে এটা থাইরয়েড জনিত, হাইপোথাইরয়েড জনিত সমস্যা হতে পারে। এছাড়াও আরো অনেক রকম সমস্যা, যেমন ঠান্ডা লাগে বেশি। হাইপোথাইরয়েড রোগী বলবে যে তোমরা ফ্যান ছাড়ছো কেন, এসিটা এত বেশি কেন, আমার শীত লাগছে। অন্যরা বলবে না কই গরম লাগছে, তো এখন তো ফ্যান ছাড়তেই হবে, এসিটা তো একটু বাড়িয়ে দেওয়া দরকার। হাইপোথাইরয়েড রোগী ভালো লাগবে না, তার মনে হবে খুব ঠান্ডা লাগছে। আর হাইপোথাইরয়েড রোগীর এই সমস্যাগুলোই মূলত যেগুলা তার হতে পারে। এছাড়াও কারো কারো চুল পড়তে থাকে, চামড়া শুষ্ক হয়ে যায়, আরো নানা রকম লক্ষণ আছে যেগুলো সবকিছু মনে থাকবে না, দরকার নেই। যে কথাগুলো বললাম সেগুলো মোটামুটি মনে থাকলেই আমরা কিন্তু হাইপোথাইরয়েড রোগের লক্ষণগুলো বুঝে গেলাম। এবার আসি উল্টোটায়, হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েডে T3 T4 হরমোন গুলো বেশি বেশি তৈরি হচ্ছে, TSH কমে গেছে। তাহলে কি হচ্ছে? শরীরের গতি যাচ্ছে বেড়ে, সব কাজকর্ম বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? সব সময় একটা অস্থির অস্থির ভাব।
এই কাজ করে ফেলবো, সেই কাজ করে ফেলবো, অথচ কোনো কাজই ঠিক মতো করা হচ্ছে না। এই আমার মাথায় এই এই চিন্তা আসছে, একটু পরে আবার আরেক চিন্তা আসছে, কোনো কিছুতে মনোযোগ বসাতে পারছি না। ওজন কমে যাচ্ছে, উল্টাটা হচ্ছে আর কি, হাইপোথাইরয়েডে যা হয়েছিল তার উল্টাটা হচ্ছে, ওজন কমে যাচ্ছে। খুব গরম লাগে, ঘাম হচ্ছে প্রচুর। সবাই ফ্যান বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমি বলি না ফ্যানটা ছাড়ো, এসিটা ছাড়ো, আমার কত গরম লাগছে। অন্যদের কিন্তু গরম লাগছে না, কিন্তু আমার খুব গরম লাগছে, খুব ঘাম হচ্ছে। ওজন কমে যাওয়ার কথাটা তো বললাম। খাচ্ছি, আমি প্রচুর খাচ্ছি, তারপরেও আমার ওজন কমে যাচ্ছে। সংক্ষেপে এগুলোই হচ্ছে হাইপার থাইরয়েড রোগের লক্ষণ। হাইপোথাইরয়েড আর হাইপার থাইরয়েড এই দুটোর লক্ষণের একটা কথা আমি বলি নাই একসাথে বলবো বলে, সেটা হচ্ছে মানুষের মনের উপর এই হরমোনজনিত সমস্যাগুলোর প্রভাব। আমাদের যে ইমোশন, আবেগ, সেগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই থাইরয়েড জনিত সমস্যাটা। হাইপোথাইরয়েড রোগী, যেটা প্রথমে বললাম হরমোন কমে যাওয়ার সমস্যা, হয়ে পড়ে ভীষণ বিষণ্ণ, ডিপ্রেশন, কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুতেই উদ্যম পাওয়া যায় না, এবং চারপাশের নেগেটিভ জিনিসগুলোই মনে পড়ে যায় সব। আর হাইপার থাইরয়েড রোগী, তার মূলত সমস্যা হয় অ্যাংজাইটি। এটি কি হবে, আমি কি পারবো, ওটা কি এইরকম হবে, ওইটা হয়ে যাবে না তো, যদি সেখানে এইরকম সমস্যা হয়, যদি সেরকম কিছু হয়ে যায়, এরকম দুশ্চিন্তা মাথার মধ্যে আসতেই পারবে। ব্যবহারে পরিবর্তন আসবে, হাইপার থাইরয়েড রোগী হয়ে যাবে খিটখিটে, সবার সাথে বদমেজাজ, কিছুতেই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছি না। আহ, আগে আমি ঠান্ডা মেজাজের ছিলাম, এখন আমি বদমেজাজি হয়ে গেছি, রাগারাগি করছি। এটাও কিন্তু হাইপার থাইরয়েডের লক্ষণ। সংক্ষেপে হাইপার থাইরয়েডের লক্ষণগুলো এরকম: হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, যেগুলো আমাদের কিনা হরমোন বেড়ে যাওয়া কমে যাওয়ার জন্য। এছাড়া কিছু জীবাণু সংক্রমণ হয়, সেই জীবাণু সংক্রমণ গুলো হওয়ার জন্য গলার সম্মুখ ভাগে তীব্র ব্যথা হতে পারে, যেখানে গলায় হাত দিলে ব্যথা লাগে, গলার ভিতরে ব্যথা না, গলার বাইরে ব্যথা। এখানে হাত দিলে ব্যথা লাগে, এই জায়গাটা ব্যথা করে, জ্বর আসে। তার সাথে অনেক সময় হরমোনের অ্যাবনর্মালিটি থাকতে পারে। এছাড়া আহ আমি বলেছিলাম থাইরয়েডের ক্যান্সার বা গোটা হওয়া। সব থাইরয়েডের গোটা বা নডিউলই কিন্তু ক্যান্সার না, খুব কম কম সংখ্যকই ক্যান্সার। তো যেটা হয় সেটা হচ্ছে, হঠাৎ করে একদিন খেয়াল হয় যে আরে আমার গলার সামনে একটা কেমন উঁচু 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 ফোলা ফোলা, অথবা হয়তো রোগী নিজে খেয়ালও করে না, তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ একজন বলেন যে আরে তোমার গলায় একটা ফোলা দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? আরে হ্যাঁ তাই তো, এখানে তো একটু ফোলা আছে। যে ফোলাটা আবার ঢোক গিললে নড়াচড়া করে, এরকম ফোলা নিয়েই আসলে থাইরয়েডের নোডিউল রোগীরা আসে। যে নোডিউল গুলো যেটা বললাম সবসময় ক্যান্সার না, কখনো কখনো বিনাইন বা স্বাভাবিক নোডিউলও হতে পারে, যেটার জন্য খুব বেশি কঠিন চিকিৎসার প্রয়োজন হয় না। অনেক সময় কিন্তু ক্যান্সারও হতে পারে। যেটা কিনা ক্যান্সার হয়, সেই নোডিউল গুলা সাধারণত গোটাটা একটু শক্ত হয়, ধরলে বোঝা যায় যে বেশ শক্ত, নরম নয়। এছাড়া ক্যান্সার জনিত গোটাটা দেখা যায় একটু বড় হয় আকারে, যেটা সাধারণ গোটা ছোট হয়, ওইটা দ্রুত বড় হতে থাকে এবং ছড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেই ক্যান্সার জনিত নডিউলের থাকে। তাহলে এই হচ্ছে সংক্ষেপে থাইরয়েড রোগের লক্ষণগুলা, যেগুলো আমার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমি ডাক্তারের পরামর্শ নেব। খুব সুন্দর করে আপনি বলেছেন, এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস আরেকবার রিপিট করতে চাই, যেটা আপনি বললেন যে নট নেসেসারিলি সবগুলো সিমটম কারো থাকবে। সো একটা বা একাধিক সিমটম আপনার লম্বা টাইম থাকলে হয়তো একবার চেক করে আসা উচিত যে আমার থাইরয়েডের ফাংশনগুলো নর্মালি আছে কিনা, হাইপো হোক হাইপার হোক। ইনফেকশনটা তো আর একটু অ্যাকিউট। আর যেটা আপনি বললেন যে নডিউল বা ক্যান্সারের একটা আউটওয়ার্ড রিপ্রেজেন্টেশন চলে আসে। সো সো একজন যার যদি এই জিনিসগুলো জানা থাকে যে লক্ষণগুলো কি হতে পারে, এবং ইভেন মোর দেন ওয়ান থাকে আমার একটা লম্বা টাইম ধরে, একবার চেক করে নেওয়া হয়তো অনেক বেটার। কারণ আমি নিজে একজন ভুক্তভোগী হিসেবে বলছি যে এটা আসলে খুব আনডায়াগনোসড ভাবে থেকে যায় লম্বা টাইম, এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট লাইফে সব অ্যাঙ্গেলেই পড়তে থাকে, ওয়েট গেইন করা থেকে শুরু করে ডিপ্রেশন, যা যা আপনি মেনশন করলেন। সো আসলে খুব ইম্পর্টেন্ট যে একটু জানা, এবং জানলে চেক করে খুব ইজিলি ট্রিটমেন্ট করে ফেলা যায়। সো চলুন আমরা ট্রিটমেন্টের পার্টটাতে চলে যাই। এই 4টা কেসে আপনারা সাধারণত ট্রিটমেন্টটা কিভাবে করেন? চিকিৎসা বিষয়ে আসলে অল্প ধারণাটাই আসলে দেই, কারণ হচ্ছে এ তো বিরাট লম্বা চ্যাপ্টার আমাদের বইয়ের, আর এত কিছু তো আমাদের সাধারণ মানুষের জানার দরকারও নেই। বেসিক যে কথাগুলো না জানলেই নয়, সেগুলো একটু আলাপ করি।
চারটার ব্যাপারে প্রথম কথা হচ্ছে, শুরুর দিকে বলেছিলাম যে প্রত্যেকটা সমস্যারই খুব ইফেক্টিভ এবং সর্বাধুনিক চিকিৎসা কিন্তু আমাদের দেশে আছে। থাইরয়েডের সমস্যার জন্য কারো দেশের বাইরে যাওয়ার দরকার হবে না, সব রকমের থাইরয়েডের সমস্যাই আমাদের দেশে একেবারে সর্বাধুনিক চিকিৎসাটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো রোগীদের। তো হাইপোথাইরয়েড বা হরমোন কমে যাওয়ার যে সমস্যাটা হয়, সেটার চিকিৎসা খুব সিম্পল। হরমোনটা কমে গেছে, সেটা অভাবটা পূরণ করে দিতে হবে। তাই আমরা একটা ট্যাবলেটের মাধ্যমে সেই হরমোনটা রোগীকে পূরণ করে দিই, খেতে দিই হরমোনটা। সেটা সকালবেলা খালি পেটে ট্যাবলেট আকারে খেতে হয়। হরমোন জনিত সমস্যাটা সাধারণত লাইফ লং বা চিরস্থায়ী হতে পারে। সেক্ষেত্রে আমরা সারা জীবনের জন্যই আসলে ওষুধটা খেতে হয়। কিছু কিছু রোগ আছে যেখানে হরমোনটার অভাবটা সারা জীবনের জন্য হয় না, সেটা আমরা কিছু পরীক্ষা করে বুঝতে পারি যে এটা অস্থায়ী না স্থায়ী হরমোনের অভাব। যদি অস্থায়ী হয় তাহলে অস্থায়ী ভাবে হরমোনটা খেতে হয়। হরমোনের যে অভাবটা পূরণের জন্য আমরা যে ট্যাবলেটটা দিচ্ছি, সেই ট্যাবলেটে যে হরমোনের পরিমাণটা থাকে তার চাহিদাটা শরীরে সবসময় একরকম হয় না, কখনো একটু বাড়ে কখনো একটু কমে। তাই কিছুদিন পর পর রক্তের পরীক্ষা করে দেখতে হয় যে হরমোনের মাত্রাটা স্বাভাবিক আছে কিনা, এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধের মাত্রাটা ঠিক করে নিতে হয়। ঔষধটা খুবই সস্তা, সবখানে অ্যাভেলেবল, এবং আমি যদি সকালবেলা খালি পেটে উঠে খাওয়ার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেই, আমার যে কোনো অসুখ আছে সেটা কেউই বুঝবে না। কাজেই হাইপোথাইরয়েড এমন একটা সমস্যা যেটাকে আসলে ঠিক অসুখই বলা যায় না, কারণ শুধুমাত্র একটা খুব সহজ ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আমি কিন্তু একদম সিমটম ফ্রি থাকতে পারবো। সমস্যা একটাই, যদি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেই অথবা সময় মতো পরীক্ষাগুলো না করি, রক্ত পরীক্ষাগুলো না করি। হাইপোথাইরয়েডের পর হাইপার থাইরয়েডে আসি। এটার চিকিৎসায় কিছু অপশন আছে, কিছু প্রকারভেদ আছে। সাধারণত 3টা উপায় আমরা বলি হাইপার থাইরয়েডের চিকিৎসার জন্য। একটা হচ্ছে ঔষধের মাধ্যমে, যে ওষুধটা প্রায় 2 বছর একটানা খেয়ে যেতে হয়। এই ওষুধটাও সহজলভ্য পাওয়া যায়, তবে একটু দামি আছে হাইপোথাইরয়েডের ওষুধের চেয়ে। তারপরেও এটা সাধারণ নিম্ন মধ্যবিত্তরাও খুব সহজেই এফোর্ড করতে পারে। সমস্যা হচ্ছে বছর 2 ওষুধটা খাওয়ার পরেও রোগটা পুরোপুরি নির্মূল নাও হতে পারে, আবার ফিরে ফিরে আসতে পারে। তাই দ্বিতীয় অপশনটা অনেক সময় আমাদের নিতে হয়। দ্বিতীয় অপশনটাকে আমরা আমাদের ভাষায় বলি রেডিও আয়োডিন চিকিৎসা বা তেজস্ক্রিয় আয়োডিনের চিকিৎসা। তেজস্ক্রিয় শুনলে একটু ভয় লাগে, কিন্তু এটা কিন্তু ভয়ের কিছু নাই। আমরা যে সাধারণ এক্স রে করি তাতেও কিছুটা রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা থাকে, আর এই তেজস্ক্রিয় আয়োডিনের তেজস্ক্রিয়তা এক্স রে তেজস্ক্রিয়তার চেয়ে খুব বেশি না। যেহেতু আমরা এক্স রে ভয় পাই না, তাই এটাকেও ভয় পাওয়ার কিছু নাই। এই রেডিও আয়োডিন চিকিৎসাটা খুব সহজ একটা চিকিৎসা, যেখানে খেয়ে ফেলতে হয় একটা ওষুধ যার মধ্যে আয়োডিনটা থাকে। তেজস্ক্রিয় আয়োডিনটা আমাদের থাইরয়েড হরমোনের যে বেশি বেশি হরমোন তৈরি করার যে টেন্ডেন্সি, সেটাকে কমায় দেয়, যার ফলে কিন্তু হরমোন তৈরিটা কমে আসে। আর এই হরমোন তৈরিটা কমে আসার ফলে অনেক সময় দেখা যায় অবশ্য একটু বেশি কমে যায়, যার ফলে যে হাইপার থাইরয়েড রোগী ছিল সে পরে হাইপোথাইরয়েড হয়ে যায়। কিন্তু হাইপোথাইরয়েডের চিকিৎসা অপেক্ষাকৃত সহজ, তাই আমরা হাইপোথাইরয়েড হয়ে গেলেও এই আয়োডিনের চিকিৎসাটা কিন্তু করে থাকি। তবে একটাই কথা, কেউ যদি হাইপোথাইরয়েডের চিকিৎসাটা নেয়, হাইপার থাইরয়েডের এই চিকিৎসাটা আয়োডিনের চিকিৎসাটা নেয়, তাহলে নেওয়ার মাস 6 মধ্যে বাবা বা মা হওয়া ঠিক হবে না, বাচ্চা নেওয়া যাবে না। তারপরে কিন্তু সহজেই সে স্বাভাবিকভাবে বাচ্চা নিতে পারে। আয়োডিনের গ্রহণ করার পর একটু সাবধানতার ব্যাপার আছে। নেওয়ার পর সপ্তাহখানেক একটু অন্যদের থেকে আলাদা আলাদা থাকতে হয়। গর্ভবতী, ছোট বাচ্চা, তাদের কাছ থেকে একটু সঙ্গ এড়িয়ে চলতে হয়। এছাড়া এটার তেমন কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রসঙ্গক্রমে একটা কথা একটু বলে রাখি, থাইরয়েডের এই হাইপার থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের কারো কিন্তু চোখের সমস্যা হয়। চোখ বড় বড় হয়ে আসে, চোখ বের হয়ে আসতে চাচ্ছে এরকম মনে হয়, চোখে কারো কারো প্রচন্ড ব্যথা হয়, লাল হয়ে যায়। সেটার জন্য এই চিকিৎসাগুলোর বাইরে আলাদা ধরনের একটা চিকিৎসা আমাদের অনেক সময় দিতে হয়। সেটা যেহেতু থাইরয়েড রোগের পাশাপাশি থাকে, সেটা ডাক্তার দেখবেন যে চোখের কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি হয় তাহলে কিন্তু ওই ওষুধগুলো ডাক্তার দেবেন। এবং চোখের সমস্যা থাকলে অনেক সময় আমরা আয়োডিনের চিকিৎসাটা পছন্দ করি না, কারণ আয়োডিনের চিকিৎসাটা চোখের সমস্যাটাকে বাড়িয়ে দেয়। ঠিক যেমনটি বাড়িয়ে দেয় কিন্তু স্মোকিং, ধূমপান, ধূমপান কিন্তু থাইরয়েড জনিত চোখের সমস্যাও বাড়িয়ে দেয়।
এই ধূমপান তো আসলে আমাদের অনেক রকম ক্ষতি করে, থাইরয়েডের সাথেও এটা রিলেশন আছে। সো আপনি থাইরয়েডের রোগী হন বা না হন, লক্ষণ থাকুক না থাকুক, ধূমপান আসলে ছেড়ে দেওয়া আমাদের সবারই উচিত। 3 নাম্বার যে কথাটা বলেছিলাম যে থাইরয়েডের ইনফেকশনটা মূলত ভাইরাস ইনফেকশন হয়। আমরা সেই সময় থাইরয়েডের যে প্রদাহটা হয় সেটা কমানোর জন্য কিছু ওষুধপত্র দেই, যেটা বেশি দিন খেতে হয় না, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খাওয়ার ফলে এই প্রদাহটা কমে যায়। এবং যদি সেই প্রদাহের কারণে কোনো হরমোনের গন্ডগোল হয়, আমরা হরমোন বাড়ানো অথবা কমানো হয়ে যায়, তাহলে প্রয়োজন মতো ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করি। 4 নম্বর হচ্ছে থাইরয়েড নোডিউল, যেটা গোটা হয়, নোডিউল হয়, আমাদের ভয় এটা ক্যান্সার কিনা। এটা দেখার জন্য আমরা রক্তে হরমোনটা যেমন মাপি, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি নোডিউলটা বা গোটাটার বৈশিষ্ট্য কি, এটা কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তৃতীয়ত, অনেক সময় কিন্তু আমরা সুই দিয়ে সেখান থেকে একটু রস বের করি, আমাদের ভাষায় আমরা এটাকে এফএনএসি পরীক্ষা বলি। রস বের করে দেখি যে রসটার মধ্যে কোনো ক্যান্সারের বৈশিষ্ট্য আছে কিনা। যদি এরকম কোনো ক্যান্সারের বৈশিষ্ট্য না থাকে, তাহলে আমরা সাধারণত মনিটর করি, দেখি যে এই নডিউলটা কিরকম বিহেভিয়ার করছে, ও কি বড় হচ্ছে হয়, নাকি নিজে নিজে মিলিয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু ও নিজে নিজেই মিলিয়ে যায়। আর যদি ক্যান্সার হয়েই যায়, তাতেও চিন্তার কোনো কারণ নেই। থাইরয়েডের ক্যান্সার গুলো শরীরের অন্য ক্যান্সারের চেয়ে অনেক সহজে চিকিৎসা করা যায় এবং এই চিকিৎসাও খুবই ইফেক্টিভ। এর জন্য মূলত প্রথমে একটা অপারেশন লাগে, যার মাধ্যমে থাইরয়েডের আক্রান্ত অংশটা অথবা অনেক সময় প্রায় সবটা থাইরয়েডই ফেলে দিতে হয়। ভয়ের কিছু নেই, ফেলে দিলেও হরমোনটা যে কমে যায় সেটা আমরা শরীরের বাইরে থেকে ট্যাবলেট আকারে সহজেই পেতেই পারি। এছাড়াও আমরা সেই ক্যান্সারের রোগীকে উচ্চমাত্রায় রেডিও আয়োডিন চিকিৎসা দিই, যেটা কিনা ক্যান্সার সেলগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। রোগীদেরকে আমরা ফলো আপে রাখি দীর্ঘদিন, এবং অন্য ক্যান্সারের তুলনায় থাইরয়েড ক্যান্সারে কিন্তু রোগী সুস্থ হয়ে যাওয়ার হার অনেক বেশি। ফলে সংক্ষেপে এগুলোই হচ্ছে চিকিৎসার বিভিন্ন উপায়। খুবই সুন্দর করে আপনি বলেছেন, আবারও আমার প্রশংসা করতেই হচ্ছে। এবং সবচেয়ে আশার যে ব্যাপারটা, যে আসলে আমাদের যে প্রথমে একটা কিছু হলে ভয় পেয়ে যাওয়া, যে আমার একটা কিছু হলো, এটা এখন কি হবে, প্রত্যেকটারই আসলে খুব সুন্দর আপনি যেভাবে বলেছেন, প্রত্যেকটারই আসলে ট্রিটমেন্ট আছে। এবং একটু কশাস হলে, টাইমলি গেলে ট্রিটমেন্টটা হয়তো আরো সহজ হয়ে যাবে। যে বেশি কোনো ওটার সাইড ইফেক্ট মানে লক্ষণটা বেশি দিন থাকার চাইতে আর অল্পেই জিনিসটা হয়তো মিনিমাইজ করা পসিবল। সো প্রত্যেকটা আপনি যেটা বললেন যে ট্রিটমেন্টগুলো আছে, যারই এই প্রবলেমে ভুগছেন, তার এটা আমি রিপিট করতে চাই যে তার ভয় পাওয়ার কিছু নেই, এবং খুব সহজভাবেই হয়তো ট্রিটমেন্ট করে একটা নর্মাল হেলদি লাইফ লিড করা পসিবল। এরপরে আমি যেটা জানতে চাবো, যে আপনি যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো বললেন, এর মাঝখানে আসলে আর কি কি জটিলতা হতে পারে, আমরা রোগী হিসেবে কি এক্সপেক্ট করতে পারি? আসলে যদি আমরা ঠিকমতো চিকিৎসার পরিকল্পনার সাথে থাকি, চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়ে থাকেন, তাহলে তো জটিলতা হওয়ার সম্ভাবনা কম। সমস্যা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু চিকিৎসার ধারাবাহিকতা ধরে রাখি না, এবং আরো বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে ডাক্তারের কাছে যেতে দেরি করি, নিজের সমস্যাটাকে নিজের মধ্যে পুষে রাখি, জিইয়ে রাখি। থাইরয়েডের এই সমস্যাগুলো যদি আমি চিকিৎসাটা সময় মতো না নেই, তাহলে আমি নানা রকম জটিলতায় ভুগবো। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হার্টের গতি এলোমেলো হয়ে যায় অনেক সময়, এট্রিয়াল ফিব্রিলেশন বলি আমরা। অনেক সময় কিন্তু হার্টের রক্ত চলাচল জনিত সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া আমাদের হাড়, মানে হাড্ডি, তার গঠন কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে হাইপারথাইরয়েডিজমে, সেটা ভঙ্গুর হয়ে যেতে পারে, যার ফলে আমাদের সহজেই কিন্তু ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আমাদের মনের উপর থাইরয়েড হরমোনের প্রভাবটা তো বলেছি। আসলে মনের উপর প্রভাবটা এত প্রকট হয়ে পড়ে যে অনেক সময় কিন্তু থাইরয়েডের যে সমস্যায় ভুগছেন তিনি প্রথমে যান মানসিক রোগের ডক্টরের কাছে, সাইকিয়াট্রিক ডক্টরের কাছে। তারা কিন্তু বুঝতে পারেন, তারা পরীক্ষা করে বের করে দেন যে এটা আসলে থাইরয়েডের সমস্যা, এবং তারা পরবর্তীতে আমাদের কাছে রেফার করেন। এটা আমরা খুব পাই। এই প্রসঙ্গে আরেকটা জটিলতার কথা না বললেই নয়, সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে থাইরয়েডের সমস্যার জটিলতা। গর্ভকালীন অবস্থায় গর্ভের যে শিশুটি, সে কিন্তু মায়ের উপর অনেকটাই নির্ভর করে তার থাইরয়েড হরমোনের যোগান দেওয়ার জন্য।
মায়ের যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে বা আধিক্য থাকে, দুটোই কিন্তু বাচ্চাটিকে এফেক্ট করতে পারে। থাইরয়েড হরমোন কম থাকার নানা রকম লক্ষণের একটা লক্ষণ কিন্তু এটাও হতে পারে যে অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকা। তাই আমাদের অবশ্যই প্রেগনেন্সিতে গর্ভকালীন সময়ে থাইরয়েডের পরীক্ষা করার ব্যাপারে আমরা মায়েদের পরামর্শ দেব। এবং এখন প্রায় সব প্রসূতি বিষয়ক বিশেষজ্ঞরাই গর্ভাবস্থায় সম্ভব হলে থাইরয়েডের সমস্যাটা আছে কিনা পরীক্ষা করে দেখেন, এমনকি কোনো লক্ষণ না থাকলেও। আর যদি আগে থেকে কোনো মা থাইরয়েডের সমস্যার চিকিৎসা নিতে থাকেন গর্ভকালীন সময়ে, তার অবশ্যই চিকিৎসার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ঔষধ বন্ধ করে দিলে হবে না, বা মাত্রা উপযুক্ত মাত্রায় না নিলে হবে না। সেক্ষেত্রে কিন্তু অনাগত শিশুটির উপর কিন্তু এর প্রভাব পড়তে পারে এবং বাচ্চার বুদ্ধিমত্তা ঠিক মতো নাও হতে পারে, আইকিউ কম হতে পারে, অনেক সময় গঠনজনিত আরো নানা রকম সমস্যা হতে পারে। তাই গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যাটা বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে, কিন্তু সেই আগের মতোই আবার এনশিওর করতে চাই যে চিকিৎসাটা ঠিক মতো নিলে কিন্তু আসলে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকতে পারেন। আপনি যে জটিলতাগুলোর কথা বললেন প্রত্যেকটা কিন্তু এই বেসিক থাইরয়েড সমস্যার চাইতে অনেক বড় আকার নিয়ে নিচ্ছে। তো আমরা আসলে খুব জাস্ট একটু অ্যাওয়ারনেস এবং টাইমলি অ্যাকশন নিয়ে অনেক বড় সমস্যা থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারি, আপনার কথা শুনে যেটা বুঝলাম। সো আমি আবার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি, শুধু আপনি না, আপনার ফ্যামিলিতে কারো যদি এই সিমটম গুলো থাকে, খুব ছোট একটা পরীক্ষা, একটা ব্লাড টেস্ট করে আমরা জানতে পারবো যে আমাদের এই হরমোন লেভেল গুলো ঠিক আছে কিনা, এবং হয়তো জাস্ট একটা মেডিকেশন নিয়ে আমরা অনেক সুস্থ একটা লাইফ লিড করতে পারবো। সো আবারও লক্ষণগুলোর কথা আমি বলবো, দরকার হলে আরেকবার পিছনে গিয়ে আপনি শুনে নিন, যাতে আপনি এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা থাকতে পারে এবং আপনি আপনি এবং আপনার ফ্যামিলি সবাই সুস্থ থাকতে পারে। পরের যে প্রশ্নটাতে আমি চলে যাব, এটা আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে। সেটা হচ্ছে, আমি থাইরয়েডের রোগ আছে, আমি কি ধরনের খাবার খাবো, আমার ডায়েটটা কি হওয়া উচিত? আচ্ছা, এটা ডাক্তার হিসেবে আমাদেরও অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আসলে থাইরয়েডের সমস্যার মূল কথা হচ্ছে যেটা আগে বলেছিলাম, আয়োডিনের চাহিদাটা যেন পূরণ হয়। তো আমাদের এখন লবণে তো আয়োডিনের চাহিদা আমরা পূরণ হয়েই যাচ্ছে, সবসময় আমরা লবণের সাথে আয়োডিনটা পেয়ে যাচ্ছি। তাই আলাদাভাবে আমাদের আয়োডিনের যোগান নিয়ে তেমন চিন্তিত হতে হয় না। তবে সাধারণত সামুদ্রিক মাছগুলাতে আয়োডিন যথেষ্ট পরিমাণ থাকে, বেশি পরিমাণ থাকে। এই কারণে আগের দিন হলে যখন লবণে আসলে আয়োডিন সে পরিমাণে ছিল না, আমরা রোগীদের সামুদ্রিক মাছ একটু পরিমাণে বেশি খাওয়ার জন্য বলতাম। কিন্তু এখন আর আসলে পার্টিকুলারলি আলাদা করে বলার কিছু নেই। শুধু এনশিওর করেন, শিওর হন যে আপনার যে লবণটা আপনি খাচ্ছেন তার মধ্যে যে আয়োডিনটা আছে, এটা আয়োডিন যুক্ত লবণ, এটা লেবেল করা আছে, এটা শিওর হয়ে নিন। আর এছাড়াও আমরা তো এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ কিছু দেখি যে আয়োডিনের থাইরয়েডের সমস্যায় কি এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। এগুলা আসলে আমরা স্বাভাবিক যে বাঙালি খাবার তাতে আয়োডিনের সমস্যাগুলা সাধারণত করে না। এটা বাইরের দেশের মানুষ যারা কিনা হয়তো একটা পার্টিকুলার খাবার দিয়ে লাঞ্চ খেয়ে ফেললো, তারা শুধু বাঁধাকপি খাচ্ছে লাঞ্চে, শুধু ফুলকপি খাচ্ছে, সেই ধরনের একসাথে অনেক পরিমাণ খাচ্ছে, তাদেরকে আমরা বলি ওই খাবারটা কম খেতে হবে। কিন্তু আমরা সাধারণ বাঙালিরা যেটা খাই, ভাত মাছ সবজি যত যে পরিমাণে খাই, সে পরিমাণে আসলে থাইরয়েডের রোগের সমস্যার জন্য আলাদাভাবে চিন্তিত হওয়ার কিছু নাই। থাইরয়েড জনিত সমস্যার রোগীদের কাছে খাদ্য বিষয়ে তাই আমাদের একটাই কথা, স্বাস্থ্যকর খাবার খান। সাধারণভাবে যে স্বাস্থ্যকর খাবারটা সবার জন্য, আপনার জন্য সেটাই, আলাদাভাবে কোনো পরিবর্তন আনার দরকার নেই। খুবই ইজি তাহলে আসলে ডায়েটটা মেনটেন করা, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে এবং আমি আশা করি ভিউয়ার্স যারা এই প্রশ্নটা করেছেন আপনারা স্বস্তি পেয়েছেন যে আসলে কঠিন কোনো ব্যাপার না, থাইরয়েড হয়েছে বলে আমার অনেক খাওয়া বন্ধ হয়ে যাবে বা কিছু, ব্যাপারটা একদমই তা না। এরপরে যে প্রশ্নটা করব, আসলে আমাদের এটা তো প্রবলেম হলে লক্ষণ কি, ট্রিটমেন্ট কি হতে পারে, ডায়েট কি হতে পারে, প্রবলেমটা না হওয়ার জন্য আমাদের কি করার আছে, প্রতিরোধ করার ওয়ে কি আছে? একটু কঠিন, প্রতিরোধ করাটা মুশকিল।
কারণ হচ্ছে এর বেশিরভাগ আমাদের হাতে নাই। যেটা আমরা বংশগতভাবে আমরা পেয়ে গেছি আমাদের জন্মের সময়, সেটা আমার হাতে নাই। যেটা আমার এনভায়রনমেন্ট বা পরিবেশ আমাকে দিচ্ছে সব সময়, সেটা আমরা ঠেকায় রাখতে পারি না। আমাদের যেটা হাইজিন মেনটেন করতে হবে, তাতে কোনো সন্দেহই নেই, যাতে আমাদের আহ যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন গুলো আমাদেরকে সহজে ধরতে না পারে। সেটা কোভিডই হোক বা অন্যান্য ভাইরাসের ইনফেকশনই হোক, সেটা যাতে যেন আমরা আক্রান্ত না হই, সেটা আমরা মেনটেন করার চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সচেতন থাকা, যে আমার এই সমস্যাগুলো দেখা দেওয়ার সাথে সাথেই যেন আমি সচেতন হই এবং পরীক্ষা করে ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম করি আমার রোগটা আছে কিনা। যদি আমরা প্রথমে এটা ধরে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা আপনাকে ভোগাবে না, কষ্ট দেবে না। কিন্তু আমি যদি দেরি করতে থাকি, রোগটা পুষে রাখতে থাকি, তাহলে নানা রকম জটিলতা তৈরি করে রোগটা অনেক কষ্ট দিবে, অনেক ভোগাবে। তাই আসলে যদিও ওটাকে আমরা ঠেকিয়ে দিতে পারছি না, কিন্তু আমরা সাবধান হয়ে প্রথমেই একটাকে প্রাথমিক অবস্থায় ধরতে পারছি। বিশেষ করে যদি আমার পরিবারের অন্য কোনো সদস্য থাইরয়েড জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আমার থাইরয়েড জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে থাকবে, বেড়ে যাবে। সেই জন্য আমরা সচেতন হব। আমরা যে কথাগুলো আমরা আজকে আলাপ করলাম, সেগুলোর কোনো লক্ষণ যদি আমাদের নিজের মধ্যে থাকে, তাহলে আমরা সচেতন হব। যদি আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী কারোর মধ্যে এরকম লক্ষণ দেখি, তাহলে তাকে আমরা ব্যাপারটা শেয়ার করব, তাকে উপদেশ দেব, জানাবো যে তোমার ডাক্তারের কাছে যাওয়া দরকার। তুমি খুব সাধারণ টেস্টের মাধ্যমেই নিশ্চিত হতে পারো যে তোমার থাইরয়েডের সমস্যা আছে কিনা। এ কারণেই আর্লি ডায়াগনোসিস বা প্রাথমিক অবস্থায় ধরে ফেলাটাই থাইরয়েড জনিত রোগ সমস্যা সমাধান করার সবচেয়ে ভালো উপায়। খুবই সুন্দর অ্যাডভাইস। লাস্ট প্রশ্ন আপনার কাছে যে আম, আমাদের এই যাদের থাইরয়েড রোগ আছে তাদের জন্য যদি কম্বাইনলি আপনার তিনটা অ্যাডভাইস দিতে হয়, আপনার টপ 3 অ্যাডভাইস কি হবে? তিনটা কথা বলা খুব মুশকিল। আমরা তো ডাক্তাররা বেশি কথা বলতে পছন্দ করি, অনেক সময় রোগীদের অনেক কথা বলতে হয় আমাদের। তিনটা কথা যদি বেছে নিতে হয় আমার, প্রথম কথা হচ্ছে চিকিৎসার ধারাবাহিকতাটা ধরে রাখা। ঔষধ নিজে নিজে বাড়ানো কমানো বন্ধ করে দেওয়া, এটা কিন্তু ভালো কথা না, এটা চলবে না। তাহলে 1 নাম্বার কথা, যে ধারাবাহিকতাটা ধরে রাখুন, সময় মতো ডাক্তারের কাছে যান, তার উপদেশ অনুযায়ী ঔষধ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করুন, ধারাবাহিক থাকুন। 2 নাম্বার কথা হচ্ছে, যারা ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যার কথা বলছি আমরা, যারা থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন, তারা তাদের যে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকে সচেতন করুন, তাদেরকে শেয়ার করুন। এবং অনেক সময় থাইরয়েড এমন হয়েছে যে আমাদের কাছে কিন্তু থাইরয়েডের জনিত রোগে যারা ভুগছেন, তারাই কিন্তু রোগী রেফার করছেন। অনেক রোগী এসে বলছেন যে আমাকে আপনার অমুক রোগী আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আমার মধ্যে এই সমস্যাটা আছে, যেটা থাইরয়েডের জন্য হতে পারে। তো থাইরয়েডের রোগীরাই কিন্তু ছোটখাটো থাইরয়েডের ডাক্তার। তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ অনুরোধটা হচ্ছে, আপনার চারপাশে যদি কাউকে দেখেন যে তারা থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন বলে আপনার মনে হয়, তাদেরকে ডাক্তারের কাছে পাঠান। আর 3 নাম্বার কথা হচ্ছে, 3 নাম্বার কথাটা কি বলবো? 3 নাম্বার কথাটা হচ্ছে দুটা আসলে। ভয় পাবেন না, এবং থাইরয়েডের সমস্যার জন্য কখনোই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার কথা ভাববেন না। থাইরয়েডের সমস্যায় ভয়ের কিছু নেই। থাইরয়েডের সমস্যায় অবশ্যই ভালো চিকিৎসাটা আপনি পাবেন, এবং অবশ্যই আপনার বিদেশে দৌড়াতে হবে না। সব রকম থাইরয়েডের সব রকম পরীক্ষা, থাইরয়েডের সব রকম ভালো চিকিৎসা ইনশাল্লাহ দেশে বসে আপনি পেতে পারবেন। ধন্যবাদ। খুবই সুন্দর। স্পেশালি আমি 2 নাম্বারটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করব। আসলে আমাদের প্রত্যেকে আমরা যা জানি সেটা যদি আরেকজনকে জানাতে হেল্প করি, অনেক সময় মানে আমরা ছোটবেলায় গল্পের বইয়ে পড়তাম ভূত থেকে ভূতে 3 গোয়েন্দায় পড়তাম, যে একজন থেকে আরেকজন বলে একটা সোশ্যাল ইমপ্যাক্ট ক্রিয়েট করা। তো নামটা হয়তো একটু ফানি, কিন্তু এটা কিন্তু খুব কাজ করে, যে একজন আরেকজনকে বলে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আরেকজনকে জানানো। তো এইটার জন্য খুব ধন্যবাদ জানাবো এই সাজেশনটার জন্য। আপনার ফার্স্ট সাজেশনটার সূত্র ধরে আমার কাছে আরেকটা রোগীর প্রশ্ন আছে। একজন না, কয়েকজনের প্রশ্ন আছে যে আপনি যেটা বললেন ধারাবাহিকতা মেনটেন করা। প্রত্যেকেরই প্রশ্নটা যে আমি খেয়েছি 2 বছর ধরে, তারপরে তো 2 মাস খাইনি, এখন কি করব? এরকম একটা ডিফারেন্ট টাইম ফ্রেমের কথা বলা, বাট প্রশ্নটা একই ধরনের। এদের ক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে?
আচ্ছা, যেটা আলাপ করছিলাম যে থাইরয়েড জনিত সমস্যা তো নানা রকম হতে পারে, কোনোটা স্থায়ী কোনোটা অস্থায়ী। যারা প্রশ্ন করছেন তাদের সমস্যাটা আসলে স্থায়ী কি অস্থায়ী এটা আমরা জানি না। যদি স্থায়ী হয় তাহলে ওষুধ বন্ধ করার পর হয়তো আপনার মধ্যে কিন্তু আগের মতো লক্ষণগুলা দেখা দেওয়া শুরু করে দিয়েছে। যদি অস্থায়ী হয় তাহলে সেই লক্ষণগুলো দেখা দেওয়ার কথা না। তবে যেহেতু স্থায়ী কি অস্থায়ী সেটা বোঝার জন্য আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই। আপনার আসলে এখন একটু ডাক্তারের কাছে আরেকবার যাওয়া দরকার। প্রথম কথা, আমরা প্রথম ভুলটা করে ফেলেছি নিজে নিজে ওষুধ বন্ধ করে, সেটা উচিত হয় নাই। সেটার কারেকশন করার জন্য এখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, পরামর্শ করা উচিত। ডাক্তার সাহেব অবশ্যই আবার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলবেন যে আপনার জন্য কোনটা ভালো, ওষুধ খাবেন কি ওষুধ খাবেন না। এমন হতে পারে আপনার আর ওষুধ লাগবে না, কিন্তু এমনও হতে পারে ওষুধ না খেলে আপনার জটিলতা কিন্তু বেড়ে যাবে। অতএব ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া লাগবে আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যারা প্রশ্নটা করেছেন ওনারা একটা গাইডলাইন পেয়ে গেছেন। আম, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে আম, একটা ওভারঅল গাইডলাইন দিয়েছেন থাইরয়েডের সমস্যা নিয়ে। একটা একটা রোগীর আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়া থেকে শুরু করে সে কি কি হলে কি কি করা উচিত, আশা করি এটা একটা ভালো গাইডলাইন পেয়ে গেছে আপনার সুন্দর প্রেজেন্টেশন থেকে। এবং এই পুরো জিনিসটা আসলে যদি একজনেরও কোয়ালিটি অফ লাইফটা বেটার করে, তাকে একটা সুস্থ জীবন পেতে সাহায্য করে, তাহলে আসলে আমাদের এই এফোর্টটা সাকসেসফুল হবে। সো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য এবং এত সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য পুরো জিনিসটা। এবং যারা দেখছেন তাদেরকেও খুব ধন্যবাদ জানাচ্ছি পুরো জিনিসটা শোনার জন্য। আপনি যদি অবশেষে কিছু বলতে চান আপনি বলে আমরা সেশনটা শেষ করতে পারি। যে প্রথমে আমি আপনাদের ডাক্তার ও যে প্ল্যাটফর্মটা, তাদের ধন্যবাদ দিচ্ছি যে আমাদের কথাগুলো রোগীর কাছে পৌঁছে দিতে আপনারা মাধ্যম হিসেবে কাজ করছেন। অনেক ধন্যবাদ আপনাদের যে এই সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন। আর যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ধরে শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর আমার কথা যদি বলতে বলেন যে এই কথাগুলো আসলে আমরা যারা থাইরয়েডের রোগের সমস্যা জনিত রোগীদের দেখছি, সারাদিন ধরে এইসব কথা বলে যাচ্ছি। এগুলা আমার সারাদিনের বলা কথা, আমার নতুন করে কোনো প্র্যাকটিস করে আজকে অনুষ্ঠানে আসতে হয়নি। আমরা সারাদিন বিভিন্ন ফর্মে বিভিন্ন রোগীকে এই কথাগুলো বলি, বারবার বলতে গিয়ে কিছু কিছু কথা বাদ পড়ে যায়। তো আজকে সবগুলো কথা গুছিয়ে আপনার মাধ্যমে সব সাধারণ মানুষ এবং রোগীদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এর মধ্যে অনেক কিছু বাদ পড়ে গেছে। মেডিকেল টার্মে আমি যাওয়ার চেষ্টা করি নাই, আমি চেষ্টা করেছি যেটা সহজভাবে আমরা সবাই বুঝতে পারি সেভাবে বলতে। সে কারণে মেডিকেলের খুব জটিল ব্যাপারগুলো আমি একদম এড়িয়ে গেছি। তারপরেও যদি এই অনুষ্ঠান শুনে কেউ কারো কোনো ন্যূনতম উপকার হয় তাহলে আমরা আসলে আমাদের এই কষ্টটা সার্থক বলে ধরে নেব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সহ সব যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমিও একই আশা করছি যে আমার মনে হয় না যে আপনি মেডিকেল টার্ম বাদ দিয়েছেন বলে কেউ কম উপকৃত হবে, কারণ সাধারণ মানুষের যতটুকু জানা দরকার ইমিডিয়েট অ্যাকশনটা নেওয়ার জন্য ইনশাল্লাহ সবকিছু আপনার এই গাইডলাইন থেকে তারা পেয়ে যেতে পারবে। সো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আশা রাখছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।